সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান বন্ধ থাকার প্রেক্ষিতে অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ তাজুল ইসলাম, প্রভাষক প্রাণীবিদ্যা, কচাকাটা কলেজ, নাগেশ্বরী, কুড়িগ্রাম। তোমরা যারা আজ প্রথম এই ক্লাসে অংশ নিচ্ছ তারা আমাদের পরিচয় জানলে। এটা আজকে আমার দ্বিতীয় ক্লাস। আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস নেব। আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। অধ্যায় 1, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। এই অধ্যায়ে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে হটস্পট। হটস্পট এছাড়া আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি। শ্রেণীবিন্যাসের ভিত্তি। এই হটস্পট সম্বন্ধে আলোচনার পর আমরা জানতে পারবো হটস্পট কি, হটস্পটের বৈশিষ্ট্য কীরকম হয় এবং বাংলাদেশ কোন হটস্পটের অন্তর্ভুক্ত, এসব বিষয় জানতে পারবো। এছাড়া শ্রেণীবিন্যাসের ভিত্তি আলোচনা করে আমরা জানব যে কী কী বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি। হটস্পট। এই বৈচিত্র্যময় পৃথিবীতে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলকে হটস্পট বলে। তাহলে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল বলতে আমরা কী বুঝি? পৃথিবীর যে কোনো একটা ভৌগোলিক অঞ্চলে যদি উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি ব্যাপক হারে থাকে তখন সেই অঞ্চলটিকে হটস্পট বলে। পৃথিবীতে এরকম 25টি হটস্পট আছে, তার মধ্যে বাংলাদেশও একটি হটস্পটের অন্তর্ভুক্ত। তো এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন অঞ্চল হটস্পটের অন্তর্ভুক্ত? বাংলাদেশ যে হটস্পটের অন্তর্ভুক্ত সেটি হচ্ছে ইন্দো বার্মা হটস্পট। নাম থেকে আমরা বুঝতে পাচ্ছি যে মায়ানমারের পূর্ব নাম ছিল কিন্তু বার্মা, আর যেহেতু এখানে নাম আছে ইন্দো বার্মা, সুতরাং আমরা ধরে নিতে পারি বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চল এই হটস্পটের অন্তর্ভুক্ত। তাহলে মায়ানমার এবং তার পার্শ্ববর্তী এলাকাসমূহ নিয়ে এই ইন্দো বার্মা হটস্পট অবস্থিত। বাংলাদেশের সমগ্র সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলসমূহ নিয়ে বাংলাদেশের এই অঞ্চলগুলো ইন্দো বার্মা হটস্পটের অন্তর্ভুক্ত। এখন আমরা জানি কী কী বৈশিষ্ট্য থাকলে আমরা একটি অঞ্চলকে হটস্পটের অন্তর্ভুক্ত করব। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, 1 নম্বর, অঞ্চলটির 70% নষ্ট হয়ে গেছে এরকম হবে, আর এই অঞ্চলটি পৃথিবীর মোট আয়তনের 0.5% হবে। 1500 প্রজাতির এন্ডেমিক ভাস্কুলার উদ্ভিদ থাকতে হবে। এখানে একটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে এন্ডেমিক ভাস্কুলার উদ্ভিদ কি? এন্ডেমিক উদ্ভিদ হচ্ছে সেই সমস্ত উদ্ভিদ যে উদ্ভিদগুলো পৃথিবীর একটি নির্দিষ্ট অঞ্চল ব্যতীত আর কোথাও থাকবে না, এরকম উদ্ভিদকে বলা হয় এন্ডেমিক, অর্থাৎ ওই অঞ্চলের নিজস্ব উদ্ভিদ। আর ভাস্কুলার হচ্ছে পরিবহন কলাগুচ্ছ আছে এমন উদ্ভিদ, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম আছে, এরকম উদ্ভিদই হচ্ছে ভাস্কুলার উদ্ভিদ। পৃথিবীর সমগ্র ভাস্কুলার উদ্ভিদের 44% ওই অঞ্চলে থাকবে। এছাড়া যতগুলো স্থলচর মেরুদণ্ডী প্রাণী আছে তার 35% সেখানে থাকবে।
এই সমস্ত বৈশিষ্ট্য যদি আমরা কোনো অঞ্চলে পাই তাহলে সেই অঞ্চলকে আমরা হটস্পটের অন্তর্ভুক্ত করব। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব শ্রেণীবিন্যাসের ভিত্তি সম্বন্ধে। শ্রেণীবিন্যাসের ভিত্তি কাকে বলে? প্রাণীর যেসব বিষয় বিবেচনা করে শ্রেণীবিন্যাস করা হয় সেই সমস্ত বিষয়কে বলা হয় শ্রেণীবিন্যাসের ভিত্তি। প্রত্যেকটি জিনিসেরই শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন বা সুবিন্যস্ত করার ক্ষেত্রে কিছু না কিছু বিবেচ্য বিষয় থাকে। সেই বিবেচ্য বিষয়গুলো কিন্তু শ্রেণীবিন্যাসের ভিত্তি। যেমন একটি হচ্ছে সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা, লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে সংগঠন মাত্রাটি কি? আমরা জানি প্রাণী বহুকোষী জীব, সুতরাং প্রাণীর মধ্যে অবশ্যই অনেকগুলো কোষ থাকবে, বহু সংখ্যক কোষ থাকবে। প্রাণী জগতের যে সমস্ত প্রাণীর দেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত, কিন্তু কোষগুলো কোষীয় পর্যায়ে থাকে, কোনো কলা গঠন করে না বা টিস্যু গঠন করে না, সেই সমস্ত প্রাণীকে আমরা এই কোষীয় মাত্রার প্রাণীর অন্তর্ভুক্ত করি। তাহলে প্রাণী জগতের মধ্যে আমরা সাধারণত 33টি পর্বের নাম জানি, তার মধ্যে কিন্তু 9টি হলো প্রধান বা মুখ্য। এই 9টি পর্বকে বলা হয় মেজর ফাইলা বা মুখ্য পর্ব। এই 9টি মুখ্য পর্বের মধ্যে নাম্বার 1 হচ্ছে ফাইলাম পরিফেরা। ফাইলাম পরিফেরা। এই পরিফেরা পর্বের প্রাণীগুলো হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, অর্থাৎ এই পর্বের প্রাণীগুলোর দেহে কোষ থাকবে কিন্তু কোষগুলো কোনো কলা গঠন করে না। সেলুলার লেভেল অর্গানাইজেশন বলা হয়। এরপরে সংগঠন মাত্রার আমরা পরবর্তী স্তরে আসি, সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে কোষীয় মাত্রা, দ্বিতীয়টি হচ্ছে কলা মাত্রা। কলা মাত্রা টিস্যু গ্রেড অ্যানিমেল। তাহলে কলা মাত্রার প্রাণী কি? যে সমস্ত প্রাণীর দেহে কোষগুলো কলা গঠন করে তাদেরকে বলে কলা মাত্রার প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণীগুলো হচ্ছে কলা মাত্রার প্রাণী। ফাইলাম নিডারিয়া। এরপরে আমরা আসি অঙ্গমাত্রার প্রাণী। অঙ্গমাত্রা প্রাণী জগতের যে প্রাণীগুলো টিস্যু থেকে অঙ্গ গঠন করে সেগুলোকে বলা হয় অঙ্গমাত্রার প্রাণী। এক্ষেত্রে টিস্যুগুলো সুনির্দিষ্ট অঙ্গ গঠন করে। প্রাণী জগতের মধ্যে প্লাটিহেলমিনথেস পর্ব, প্লাটিহেলমিনথেস, তাহলে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলো অঙ্গ গঠন করে, এদেরকে বলা হয় অঙ্গমাত্রার প্রাণী। এরপরে আসি তন্ত্রমাত্রার প্রাণী। তন্ত্রমাত্রা ফাইলাম নেমাটোডা। নেমাটোডা থেকে কর্ডাটা পর্যন্ত প্রাণীগুলো হচ্ছে তন্ত্রমাত্রার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু পুনরালোচনা করি, সেটি হচ্ছে প্রাণী জগতের প্রথম পর্ব পরিফেরা, এগুলো কোষীয় পর্যায়ের প্রাণী। তারপরে নিডারিয়া পর্ব, এই পর্বের প্রাণীগুলো হচ্ছে কলামাত্রার প্রাণী, এবং প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলো হচ্ছে অঙ্গমাত্রার প্রাণী, এবং নেমাটোডা থেকে কর্ডাটা পর্যন্ত এই প্রাণীগুলো হচ্ছে তন্ত্রমাত্রার প্রাণী। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে কোষীয় মাত্রার প্রাণীর চেয়ে কলা মাত্রার প্রাণীগুলো উন্নত হয়, কারণ কোষগুলো এখানে কলা গঠন করে।
আবার কলামাত্রার প্রাণীর চেয়ে অঙ্গমাত্রার প্রাণীগুলো উন্নত হয়, কারণ কলাগুলো এখানে অঙ্গ গঠন করে। আবার অঙ্গমাত্রার প্রাণীর চেয়ে তন্ত্রমাত্রার প্রাণীগুলো উন্নত হয়, কারণ এখানে অঙ্গগুলো তন্ত্র গঠন করে। যেমন মানুষ তন্ত্রমাত্রার প্রাণী। মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গ বিভিন্ন তন্ত্র গঠন করে, যেমন হৃৎপিণ্ড, রক্ত, রক্তনালী, এগুলো রক্ত সংবহন তন্ত্র গঠন করে। পাকস্থলী, অগ্নাশয়, যকৃৎ, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, এগুলো পৌষ্টিকতন্ত্র গঠন করে। এছাড়াও আছে রেচনতন্ত্র, জননতন্ত্র, স্নায়ুতন্ত্র ইত্যাদি। তাহলে আমরা দেখলাম যে প্রাণীর কোষ, কলা, অঙ্গ, তন্ত্র এই সমস্ত বিষয় বিবেচনা করে কিন্তু আমরা বিভিন্ন পর্বের নামকরণ করি বা বিভিন্ন প্রাণীকে বিভিন্ন পর্বের অন্তর্ভুক্ত করি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা আসি শ্রেণীবিন্যাসের আর একটি ভিত্তি, তার নাম অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। নাম্বার 2, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। অঞ্চলায়ন তাহলে অঞ্চলায়ন কি শুরুতেই আমরা জানি, প্রাণী দেহকে বিভিন্ন অঞ্চলে ভাগ করার পদ্ধতিকে বলা হয় অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। তাহলে বিভিন্ন অঞ্চলে ভাগ করা বলতে কি বোঝায়? প্রাণীকে আমরা কিন্তু ভাগ করতে পারি মস্তক, বক্ষ, উদর, এরকম 3টি অঞ্চলে ভাগ করতে পারি, অর্থাৎ হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। মস্তক, বক্ষ এবং উদর। এছাড়া আমরা ভাগ করতে পারি শিরবক্ষ ও উদর, সেফালোথোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। তাহলে বিষয়গুলোর ব্যাখ্যায় আমরা আসি। মস্তক প্লাস বক্ষ প্লাস উদর। আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে এই বিষয়টি সবচেয়ে বেশি প্রযোজ্য হয়। আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীগুলোর দেহ মস্তক, বক্ষ এবং উদর এই 3টি অঞ্চলে বিভক্ত, সেই প্রাণীগুলোকে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। তাহলে শ্রেণী বা ক্লাস হবে ইনসেক্টা। যেমন ঘাসফড়িং ইনসেক্টা শ্রেণীর প্রাণী। ঘাসফড়িংয়ে দিয়ে সুস্পষ্ট 3টি অঞ্চল আছে। এছাড়া আরেকটি বিষয় শিরবক্ষ এবং উদর। চিংড়ি মাছ তোমরা সবাই মোটামুটি চেনো, বিশেষ করে গলদা চিংড়ি, যেগুলো একটু বড় সাইজের চিংড়ি হয়, সেগুলোর যদি আমরা মাথাটা ধরে টান দিই তাহলে কিন্তু মাথা এবং বক্ষ একসাথে চলে আসে। এখানে বক্ষকে আলাদা করা যায় না, অর্থাৎ মস্তক এবং বক্ষ একীভূত, ফিউজড, একসাথে সংযুক্ত। তাহলে এ ধরনের গঠনকে বলা হয় শিরবক্ষ। শির মানে মস্তক, আর বক্ষ তো তোমরা চেনো। তাহলে শির প্লাস বক্ষ শিরবক্ষ আর উদর। তাহলে আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীগুলোর দেহ শিরবক্ষ এবং উদর এই 2টি অঞ্চলে বিভক্ত, সেই প্রাণীগুলোকে যে শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় সেই শ্রেণীর নাম হচ্ছে ক্রাস্টাসিয়া। ক্রাস্টাসিয়া। তাহলে একই পর্ব আর্থ্রোপোডা, অথচ এই পর্বের বিভিন্ন প্রাণী, যেমন ঘাসফড়িং তার দৈহিক গঠনের কারণে ভিন্ন শ্রেণীতে চলে গেল ইনসেক্টা, এবং চিংড়ি অপর প্রাণী সেটি তার আরেক ধরনের গঠনের কারণে আরেক শ্রেণীতে চলে গেল ক্রাস্টাসিয়া। সুতরাং অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন অবশ্যই শ্রেণীবিন্যাসের একটি যৌক্তিক ভিত্তি। এক্ষেত্রে আরেকটি বিষয় আমরা শিখি, সেটি হচ্ছে এই যে মস্তক, শুধু মস্তককে বলা হয় ট্যাগমাটা। ট্যাগমাটা। অনুরূপভাবে বক্ষ হচ্ছে আরেকটি ট্যাগমাটা, প্লাস উদর হচ্ছে আরেকটি ট্যাগমাটা। তাহলে প্রত্যেকটি অঞ্চলকে আলাদা করে বলা হয় ট্যাগমাটা। তাহলে ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের 3টি ট্যাগমাটা থাকে। মস্তক একটি ট্যাগমাটা, বক্ষ একটি ট্যাগমাটা এবং উদর আরেকটি ট্যাগমাটা। সকল ট্যাগমাটাকে একত্রে ট্যাগমা বলে। ট্যাগমা।
তাহলে মস্তক, বক্ষ এবং উদর এই তিনটি অঞ্চলকে একত্রে ট্যাগমা বলা হয়। আবার শিরবক্ষ এবং উদর এই অঞ্চলগুলোকে একত্রে ট্যাগমা বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে আজকে আমরা শিখলাম হটস্পট এবং শ্রেণীবিন্যাসের ভিত্তি। শ্রেণীবিন্যাসের ভিত্তিতে শুরুতেই আমরা আলোচনা করলাম সংগঠন মাত্রা, অর্থাৎ প্রাণীদেহ কীভাবে সংগঠিত হয়। কোষীয়, কলা, অঙ্গ এবং তন্ত্রমাত্রা এইভাবে গঠিত হয়। তারপরে আমরা শিখলাম অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, অর্থাৎ প্রাণী দেহের বিভিন্ন অঞ্চলে ভাগ করার পদ্ধতি। এছাড়া আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে পরবর্তী বিষয়টি নিতে পারি নটোকর্ড। নটোকর্ড প্রাণী জগতের মেজর ফাইলার 9 নম্বর পর্বটি হচ্ছে কর্ডাটা। মানুষ কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। এই প্রাণীগুলোর জীবনের যে কোনো দশায় অথবা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকৃতির স্থিতিস্থাপক নটোকর্ড থাকে। আর এই নটোকর্ড থাকার জন্যই এই পর্বের নাম করা হয়েছে কর্ডাটা। নটোকর্ড থেকে কর্ডাটা। তাহলে যে সমস্ত প্রাণীতে জীবনের যে কোনো দশায় অথবা সারা জীবন নটোকর্ড থাকবে তাদেরকে আমরা এই নটোকর্ড অনুসারে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত করব এবং এই পর্বের প্রাণীগুলোকে বলা হবে কর্ডেট। নটোকর্ড থাকার কারণে এদেরকে বলা হবে কর্ডেট। আর যে সমস্ত প্রাণীতে জীবনে কোনো দশাই নটোকর্ড থাকে না সেই সমস্ত প্রাণীকে বলা হবে নন কর্ডেট। তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এই পর্যন্ত এই প্রাণীগুলোকে আমরা নন কর্ডেট বলি। আর নবম পর্ব হচ্ছে কর্ডাটা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই আলোচনা থেকে কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা নিঃসন্দেহে, নিঃসংকোচে মোবাইল ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবা। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। করোনা ভাইরাসের কারণে তোমরা বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, অহেতুক আননেসেসারি জার্নি করবা না। অনলাইন কার্যক্রমে তোমরা অংশগ্রহণ করো, অপর সহপাঠীকে উদ্বুদ্ধ করো এবং অবশ্যই তোমরা বিভিন্ন স্যারের ক্লাসগুলো নিয়মিত অংশগ্রহণ করবা। প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস অধ্যায়ে তোমরা হোমওয়ার্ক হিসেবে যে বিষয়গুলো পড়বে সেগুলো হচ্ছে শুরু থেকে প্রাণীর সংজ্ঞা, প্রাণীবিজ্ঞানের সংজ্ঞা, প্রাণীর বৈশিষ্ট্য, তারপরে প্রাণী বৈচিত্র্যের সংজ্ঞা, প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ, ধরিত্রী সম্মেলন এবং আজকের এই বিষয়গুলো শুরু থেকে আজকের লেকচার পর্যন্ত যে আলোচনা হলো এগুলো তোমরা ধারাবাহিক অনুশীলন করবা। আর আশা করি তোমরা এতদিনে বই কিনে ফেলেছো। যারা এখনও বই কেনোনি তারা তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে বইগুলো খুব দ্রুত সংগ্রহ করে নেবা। নির্দিষ্ট কোনো বইয়ের নাম নেই। যে সমস্ত প্রকাশনী আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের পার্শ্ববর্তী এলাকায় লাইব্রেরিতে যে বইগুলো আছে সেগুলোর সম্বন্ধে আমরা জানি, সবগুলো বই ভালো, কোনো সমস্যা নেই। তো নিঃসন্দেহে তোমাদের নিকটস্থ লাইব্রেরিতে যে বই পাবা সেই বইগুলো কিনে এবং এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাবা, এটাই আমাদের প্রত্যাশা। তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।